আজ আমার স্বামী প্রমোশন পাওয়ার জন্য আমাকে বিক্রি করে দিল তার বসের কাছে। আর তার বস হচ্ছে আর কেউ না, আমার প্রাক্তন। আজ দুপুরে কাজ করতে ছিলাম, আমার হাজব্যান্ড পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে বলল, ওরিয়ান, আজ বাইরে ঘুরতে যাব, সারা বিকেল ঘুরে বাইরে হোটেলে রুম নিয়ে থাকবো, রেডি থেকো পাগলি। এই বলে চলে গেল। তার কথায় আমি অবাক হলাম, কারণ তিনি আমার বিয়ের পর মেনেই নেননি আমাকে। খুব খুশি লাগছে, তাই তাড়াতাড়ি কাজগুলো করে ফেললাম। কাজ শেষ করে আয়নার সামনে গিয়ে নিজের সাথে নিজেই কথা বলতে লাগলাম। হঠাৎ একটা মেসেজ আসলো। তিনি দিয়েছেন মেসেজে, একটু সুন্দর করে সাজবে, আর বেডের কোনায় একটা ব্যাগ রেখেছি, তার মধ্যে শাড়ি রেখেছি, পরে নিও। আমি তাড়াতাড়ি ব্যাগটা নিলাম। ব্যাগ খুলে দেখি নীল শাড়ির উপরে গোল্ডেন কালারের কাজ করা। শাড়িটা এত ভালো লাগলো যা বোঝাতে পারবো না। তার প্রথম গিফট এটা। খুব যত্ন করে শাড়ি পরলাম, ম্যাচিং কানের দুল, চুড়ি, নেকলেস আর চোখে কাজল, চুল ফুলিয়ে বাঁধলাম। আমি রেডি হয়ে আয়নার দিকে তাকিয়ে আছি, কোনো কিছুর কমতি আছে কিনা দেখছি। তিনি পেছনে এসে দাঁড়ালেন। আরিয়ান, আয়েশা, তোমাকে তো অত্যন্ত সুন্দর লাগছে। এইবার চলো, বেড়াতে হবে, নয়তো লেট হয়ে যাবে। আমিও বেরিয়ে পড়লাম। অনেক জায়গায় ঘুরলাম আজ। বিকেল গড়িয়ে রাত হতে আসলো। একটা হোটেলে নিয়ে গেল আমাকে। অনেক সুন্দর পরিবেশ। 102 নম্বর রুম ছিল আমাদের দুজনের জন্য। গিয়ে আমি শকড, কারণ বেডে হৃদয় বসে আছে, মানে আমার প্রাক্তন। আরিয়ান বলল, স্যার, দিয়ে গেলাম, আমার দিকটা একটু ভাববেন প্রমোশন নিয়ে। আয়েশা বলল, আপনি কোথায় যাচ্ছেন, আর উনি কেন? আরিয়ান বলল, স্যারের কাছে জিজ্ঞেস করে নিও। চলে গেল গেট আটকিয়ে। আমিও গেট ধাক্কা দিতে থাকলাম। আমার এক অজানা ভয়ে কেঁপে উঠল বুকটা। হৃদয় বলল, দরজা বাইরে, লাভ নেই। 3 কোটি টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে গেছে তোমার হাজব্যান্ড। কথাটা যেন বুকে এসে লাগলো। আয়েশা বলল, কি বলছেন আপনি? হৃদয় বলল, ঠিক বলছি, কারণ সাথে বিয়ে করলো আশু যে তোমাকে শুধু প্রমোশন পাওয়ার জন্য তার বসের কাছে বিক্রি করে দিল। ছি ছি। আমার চারিদিকে ঘুরে ঘুরে বলতে লাগলো। আমার যেন দম বন্ধ হয়ে আসছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিজেকে আজ বোকা মনে হচ্ছে। ছি, কাকে ভালোবাসি আমি? না, প্রথম ভালোবাসা ঠিক ছিল না, প্রথম বিয়ে। হৃদয় বলল, সেই দিন যদি আমাদের বন্ধুদের খুশি করতে, তাহলে কিছুই হতো না। আর কি যেন আশু, আমি তোমাকে টাচ করব না, কারণ আমি জানি আজকের পর তোমাকে আমার কাছেই আসতে হবে। হা হা হা। নিকৃষ্ট হাসি দিয়েছে। আজকের পর থেকে এই দরজা পেরোলেই তুমি হবে বেশ্যা, শুধু সময়ের অপেক্ষা। এই বলে হৃদয় চলে গেল, বাট কাল সকালের আগে আর আমাকে ছাড়বে না। আসলে সময়টা ছিল কলেজ লাইফে। তখন সে ভালো মানুষের অভিনয় করে আমার সাথে রিলেশনে জড়ায়। এইভাবে কলেজ থেকে ইউনিভার্সিটিতে গিয়ে আর তার আসল রূপ দেখতে থাকি। একদিন তো মেসেজের মাধ্যমে তার কুরুচির প্রমাণ দেখান। তিনি তার বন্ধুদের সাথে ফুর্তি করতে বললেন। আমি রাজি হইনি। সেই জন্য আমাকে যেখানে পাবে মেরে দেবে। আমি বাঁচার জন্য বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিই।
তার মধ্যে আমার বিয়ে ঠিক হয় আরিয়ানের সাথে। হৃদয়ের হাত থেকে বাঁচার জন্য আমি রাজি হতে বাধ্য হয়, বাট আজ এই পরিস্থিতির শিকার হলাম আমি। বিয়ের পর জানতে পারি আমার হাজব্যান্ডের চরিত্র ভালো নয়। বিয়ের পরও বেডরুমে অনেক মেয়ে এসেছে আমার চোখের সামনে, কিন্তু আমি স্পেকলেস। সৎ মা থাকলে তো এইরকমই পরিবারে আমাকে বিয়ে দেবেন। আমি আল্লাহর কাছে কান্না করতে থাকি নামাজে, যাতে তিনি ভালো হয়ে যান এবং আমাদের সম্পর্ক যাতে নষ্ট না হয়। কিন্তু আজ তা হিতে বিপরীত হলো। কলঙ্কিত হয়ে গেলাম। অন্যায় না করেও শাস্তি পাচ্ছি। সকালে হৃদয় আমার শ্বশুর বাড়ির সামনে নামিয়ে দিল। শ্বশুর বাড়িতে পা দিতেই শাশুড়ি বললেন, কলঙ্কিনী, অন্যজনের সাথে রাতে মুখ পুড়িয়ে এই বাড়িতে পা দিবি না। বুঝলাম আরিয়ান লোকটা নিজের দোষ ঢাকতে আমার উপর দোষ চাপাচ্ছে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ি থেকে। ফোন করে বাপের বাড়ি থেকে বলে দিল বাপের বাড়ির মুখ হলে আমাকে জবাই করবে। সবাই ছেড়ে দিলাম আল্লাহর উপরে। আমি পুরো নিঃস্ব। হঠাৎ ফোনে মেসেজ আসলো হৃদয়ের নাম্বার থেকে, তোমাকে আমার কাছেই পরাধীনতা স্বীকার করতে হবে আশু। আমি মনে মনে ওয়াদা করলাম মরে যাব, তারপরও নিজেকে কলঙ্কিত করব না। হঠাৎ একটা ছেলে এসে বলল, গাড়িতে ওঠেন। আমি বেশ অবাক হয়ে গেলাম। চিনেও না সে কে। না, আর কারোর উপর বিশ্বাস করব না, কিছুতেই না, এই বলে হাঁটলাম। তিনি আবার বলল, না হলে আমার নাকি বিপদ হবে। কিসের আর বিপদের ভয়? যা বিপদ তা তো হয়েই গেছে। আর পেছনে তাকালাম না। তিনি পেছন থেকে এসে ঘাড়ে কি যেন ফুটিয়ে দিল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নূপুর আন্টিকে দেখলাম এবং তাকে জড়িয়ে কাঁদতে থাকলাম। আমার কান্না দেখে নূপুর আন্টি বিভ্রান্তে পড়ে গেল। বারবার জিজ্ঞেস করছি, কি হয়েছে তোর? শুনলাম তো স্বামী নাকি তোকে ডিভোর্স দিয়েছে। আমি আবার কিছুটা চমকে উঠলাম। নূপুর আন্টি জানলো কোথা থেকে? কান্না কোনো রকম থামিয়ে তার থেকে দূরে সরে আসলাম। আন্টি বলল, কি হয়েছে তোর, বল না মা। আয়েশা বলল, নিশ্চুপ। আন্টি বলল, তুই তো আগেই এই আন্টিকে সব বলতিস, এখন কেন চুপ করে আছিস? আয়েশা বলল, আন্টিকে যদি সব বলে দিই তাহলে তো তিনিও আমাকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দেবে। এই নিকৃষ্ট মানুষগুলো তো আমাকে শেষ করে দিবে। যেভাবেই হোক একটা আশ্রয় পেয়েছি, সব বলবো না, অল্প কিছু বলি মনে মনে। আন্টি বলল, কি হলো বল। আয়েশা বলল, তুমি তো জানো আমার পড়া কপালের কথা। আমার স্বামী আমার চোখের সামনে অন্য মেয়েকে নিয়ে রাত কাটাচ্ছে। আরও অনেক কারণ আছে আন্টি, যা আমি প্রকাশ করতে পারবো না। বাপের বাড়িতে সাপ মানা করে দিয়েছি ওখানে না যেতে। সৎ মা নাকি আমাকে জবাই করবে। আমি কোথায় যাব এখন? মাথা নিচু করে আন্টি বলল, আমি থাকতে তুই কোথায় যাবি? আমার কাছেই থাকবি। আয়েশা বলল, কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? একজন ছেলে রুমে প্রবেশ করল। মনে পড়ল, এই তো সেই ছেলে যে আমাকে অজ্ঞান করে কোথায় যেন নিয়ে গেল। কে উনি? নিমেষেই আবার বুকের মধ্যে ভয় হওয়া শুরু হলো। ছেলেটি বলল, আমি এনেছি আপনাকে। আয়েশা বলল, আপনি কে? আন্টি বলল, আরে এই আমার ছেলে, যার সম্পর্কে তোর কাছে গল্প করেছি। এই তো কয়েক মাস হলো বিদেশ থেকে এসেছে। আমি অসুস্থ ছিলাম, তোকে দেখতে ইচ্ছে করছিল। ও তোকে অনেক খুঁজে বাট পায়নি।
হঠাৎ তুই রাস্তায় পাগলের মতো বেড়াচ্ছিলিস, তাই ও তোকে অজ্ঞান করে এনেছে। আয়েশা বলল, ও তো আমরা কেমন বুঝলে আমার ডিভোর্স হয়ে গেছে? ছেলেটি বলল, আসলে আপনি অজ্ঞান থাকাকালীন আপনার ফোনে আরিয়ান বললে একজনের ফোন আসে, আমি রিসিভ করি, বাট কথা বলি নাই। উনি আসল ডিভোর্সের কথা বলে কেটে দেন। আয়েশা বলল, এই হলো আমার পড়া কপাল। এই জন্যই বলে কোনো কিছু বিবেচনা না করে অন্য কাজ করা উচিত না। মনে মনে আন্টি বলল, তুই রেস্ট নে বাবু, চল এই রুম থেকে। ওনারা চলে গেলেন। আমার কি করা উচিত বুঝতে পারছি না। সব কি বলে দেব আন্টিকে? কিন্তু তারা যদি ভুল বোঝে তখন কি হবে আমার? এই সব ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা প্রচণ্ড আকারে শুরু হলো। আসলে হৃদয়ের সাথে আমার সম্পর্ক চলাকালীন নূপুর আন্টির সাথে পরিচয়। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল তো নূপুর আন্টির। আমাকে হাসপাতালে নিয়ে আসেন, আর আস্তে আস্তে গভীর হতে গভীরে চলে আসে আন্টির সাথে সম্পর্ক। আমার মা নাই, সৎ মা আবার কতটা ভালো হয়, তিনিই আমাকে মায়ের আদর দিয়েছেন। প্রায় সময় কলেজ থেকে আন্টির কাছে চলে আসতাম, তার সাথে অনেক কথা। আন্টি অনেক সুন্দর রান্না করতে পারে, তিনি শিখিয়েছিলেন। আবার অনেক সময় বাড়ি থেকে খাবার আর জুটত না, আমার কপালে তিনি খাইয়ে দিতেন। কেমন জানি মুখ দেখে বুঝতে পারেন আমার কিছু হয়েছে। তিনিই আমাকে হৃদয়ের আসল চেহারা দেখাতে সাহায্য করেছেন। তিনি ডিভোর্সি, তার একটা ছেলে, তাকেও লেখাপড়ার জন্য বিদেশ চলে গেছে। ছেলেটি চান্স পাওয়ার পর ও যেতে চায়নি, আন্টি জোর করে পাঠিয়েছে। যতদূর জানি আন্টির সাথে তার হাজবেন্ডের কোনো সমস্যা ছিল, তা আন্টি কখনো আমাকে বলেনি, এড়িয়ে গেছেন। তাকে মাঝে মাঝে খুব রহস্যময়ী মনে হয়। বিকেলে আন্টি রুমে ঘুমাচ্ছিলেন, হয়তো শরীরটা এখনো তেমন ভালো না। আমি ছাদে এসে রেল ধরে দাঁড়ালাম। নীল আকাশে সাদা মেঘ, তার সাথে কিছু পাখি উড়ে যাচ্ছে, দেখার মতো দৃশ্য। গাছের পাতা বাতাসে নড়ছে আর আমার কপালের চুলগুলো ছুঁয়ে দিচ্ছে। বড্ড ইচ্ছে করছে রং তুলি, দৃশ্য আঁকি, কিন্তু নিমেষেই আবার আগের চিন্তা চলে আসলো। আমার পাশে এসে যে কেউ দাঁড়িয়েছে তা আমি এখন বুঝতে পারলাম। তার থেকে কিছুটা দূরে সরে গেলাম আমি। ছেলেটি বলল, আপনার কথা আমি আম্মুর কাছ থেকে অনেক শুনেছি। আপনার নাম আয়েশা, সবাই আশু বলে ডাকে তোমাকে, তাই তো? আয়েশা বলল, জি। আপনার পরিচয়? ছেলেটি বলল, আমার নাম শুভ্র আহমেদ। পড়ালেখা শেষ করলাম, এবার চাকরি খোঁজার পালা। চাকরি হয়েই গেছে বিদেশে, বাট একটু কয়েকটা দিন শান্তিতে থাকতে চাই, তাই আম্মুকে দেখতে এসেছি। আয়েশা বলল, ওহো, তো আম্মুর কথা মনে পড়ে না আপনার? শুভ্র বলল, আমি আম্মুকে অনেকবার বলেছি আমার কাছে চলে আসো, আসেনি। আবার আমি দেশে ফিরতে চেয়েছি, কিন্তু তাও আম্মু ফিরতে দেয়নি। কি জানি কি হয় তার। আয়েশা বলল, কি আজব, মা সন্তানকে আসতেও দেয় না, আবার তিনিও যান না, তারপরও এত ভালোবাসে কেন জানি। একটু গোয়েন্দা হতে ইচ্ছে করছে, বাট গোয়েন্দার আগা মাথায় আমি জানি না। কেমন জানি ঘটকা লাগারই কথা। মনে মনে শুভ্র বলল, কি খটকা লাগছে? তাই তো, আমারও লাগে মাঝে মাঝে, বাট কিছুই বলি না, কারণ আমি চাই না আম্মু আবার কোনো কষ্ট পাক। আয়েশা বলল,
আল্লাহ, উনি কেমনে জানলো? মনে মনে, আচ্ছা, আপনার বাবার কোনো খবর আপনি জানেন? শুভ্র বলল, না না, কোনো খোঁজেই নেইনি। আমি তাকে অত্যন্ত হেট করি, আর তার কথা বলবেন না, কেমন? আয়েশা বলল, সরি। শুভ্র বলল, ইস, ওকে, সন্ধ্যা হবে, ভেতরে চলেন। এই বলে তিনি আগে আগে আর আমি ওনার পেছনে পেছনে যেতে লাগলাম। রাতে খাওয়ার ইচ্ছে না হলেও আন্টি জোর করে খাইয়ে দিলেন। তারপর শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসলো না। আমার আর আরিয়ানের বিয়ের 1 বছর হতে আসলো, তারপরও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। কিন্তু আমাকে রুম থেকে বের করে দিয়ে অনেক মেয়েকে বেডরুমে নিয়ে কাটিয়েছে। আন্টির সাথে বসে গল্প করছি, এমন সময় আন্টির ছেলে শুভ্র আসলো। তখনই কলিং বেল বেজে উঠল। আমার বুকের মধ্যে কেমন জানি অনুভূতি হলো। আরিয়ান বা হৃদয়, কেউ না তো? আমাকে ভুল প্রমাণ করে কুরিয়ার আসলো, তাও আবার ডিভোর্স পেপারে। আমি থমকে গেলাম। কি করব? একটা বছরের সম্পর্ক এইভাবে মাটিতে মিশিয়ে দেবো, নাকি ক্ষমা করব? যে হাজব্যান্ড নিজের প্রমোশন পাওয়ার জন্য বসের কাছে বেচে দিতে পারে, তাকে অত্যন্ত ক্ষমা করা যায় না। আন্টি ডিভোর্স দেওয়ার জন্য বলে দিল। সে কিছুটা জানতো, বাট শেষের খবরটা আর জানতো না। আমিও আর ক্ষমা করলাম না। একটা জেদ উঠে শেষ করে দিলাম 1 বছরের সম্পর্ক। একটা সাইন করে ডিভোর্স দিলাম আরিয়ানকে। 2 দিন হচ্ছে খাওয়া দাওয়ার অনেক অরুচি হয়েছে। হৃদয়ের ফোন আর মেসেজের জন্য শুভ্রকে দিয়ে সিমটা পাল্টে ফেললাম। আরিয়ানের সাথে এখন টোলানি কথা বলা বন্ধ। এখন নিজেকে বাঁচার উপযোগী করতে হবে। তাই শুভ্রকে বললাম আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে, কিন্তু আন্টি এতে মানা করছে। কোনোভাবেই বোঝাতেই পারছি না আমি তাকে। সে চায় আমি তার মেয়ের মতো তার পাশে থাকি, বাট এই কথাটা আমায় সায় দিচ্ছে না। শুভ্র আন্টিকে বোঝাতে পারল না, তাই এখন বাড়ির রান্না বান্নার কাজ আমি করি, কারণ আন্টি অনেক অসুস্থ। বিকেলে বসে বসে ফোন টিপছি। নিউ ফেসবুক আইডি খুললাম, আগেরটা ডিলিট করে দিলাম। হঠাৎ আন্টি এসে হাজির, আমার পাশে বসলো। আয়েশা বলল, কিছু বলবা? আন্টি বলল, কিভাবে বলবো? আয়েশা বলল, এত সংকোচ বোধ করছো কেন বলো? আন্টি বলল, তোর একটা বিয়ে করা দরকার, আসু। আয়েশা বলল, আন্টির কথায় আমি ফোন থুয়ে তার দিকে তাকালাম। কে বিয়ে করবে একজন ডিভোর্সি মেয়েকে? আন্টি বলল, একজন রাজি হয়েছে, কিন্তু তুই রাজি হ মা। একটা মেয়ে একা থাকতে নেই। তুই এখনো অল্প বয়সী, কখন কি হয়ে যায় কে জানে। আয়েশা বলল, কিন্তু আন্টি, আমি আর বিয়ে করতে চাই না, বিয়ের স্বাদ মিটে গেছে আমার। আন্টি বলল, তুই এর আগে বিয়ে করেছিলিস হৃদয়ের হাত থেকে বাঁচার জন্য, তাও হৃদয়ের বন্ধু আরিয়ানকে। আয়েশা বলল, কি কহ? আরিয়ান হৃদয়ের বন্ধু? অবাক হয়ে, তুমি কি করে জানলে? আর আমাকে কেন আগে বলনি? নোনা জল পড়তে লাগলো চোখ দিয়ে। আন্টি বলল, আমি জানলাম তো বিয়ের 2 দিন আগে। অনেকবার তোকে বলার চেষ্টা করেছি, বাট তোর ওই সৎমা তোর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে দেয়নি। আয়েশা বলল, তার মানে ওই মহিলা সব জানতো? আন্টি বলল, 4 লক্ষ টাকা দিয়েছে এই কাজটা করার জন্য। হৃদয় এই দিয়ে 4 জন মেয়ের জীবন নষ্ট করেছে, 3 জন মেয়েকে তাদের জালে ফাঁসিয়েছে, আর এখন তুই বাকি। সব শুনে যেন আমার শরীর অবশ হয়ে আসছে, কেন যেন গলা টিপে ধরছে আমাকে।
এতটাই কষ্ট হচ্ছে যে আন্টিকে কিছু প্রশ্ন করতে ভুলেই গেছি। আন্টি আমাকে জড়িয়ে ধরল। আমার কষ্ট তিনিও সহ্য করতে পারছেন না। এই একটা মানুষ যে আমার মুখ দেখেই সব বুঝে যেত। কেন এমন মানুষকে আমার মা হিসাবে পাঠালো না? আমি কিছুটা স্বাভাবিক হলাম। আয়েশা বলল, তুমি যেন কি বলতে গিয়েছিলে? আন্টি বলল, তুই শুভ্রকে বিয়ে কর। আমি আরেক দফা অবাক হলাম শুভ্রের নামটা শুনে। এত শিক্ষিত ছেলে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে, তাও আবার 5 দিনের পরিচয়ে। বিষয়টা খুব অদ্ভুত। আন্টি বলল, কি হলো, তুই বলছিস না যে? আয়েশা বলল, আমাকে একটু সময় দেও আন্টি, আমি একটু ভাবতে চাই। আন্টি বলল, শুভ্র রাজি। ভাব, কিন্তু 2-3 দিনের মধ্যে। আমার হাতে অত সময় নেই। আয়েশা বলল, মানে? আন্টি বলল, আরে শুভ্র আবার বিদেশে যাবে না তাই। আচ্ছা তুই চিন্তা কর, আমি শুভ্রকে কফি দিয়ে আসি। আয়েশা বলল, আচ্ছা। এই বলে চলে গেল আন্টি। আমার মাথায় হাজার চিন্তা চাপ দিল। আমার সাথে যা যা হয়েছে তা তো আন্টি বা কেউই বলা হয়নি। এগুলো বললে হয়তো রাজি হবে না। এগুলোই বলি তাকে। সে তো আমার সাথে ঠিক মতো কথাও বলে না। যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন আমি শুভ্র সাহেবের রুমে গেলাম। রুম একবার খটকাতে তিনি দরজা খুলে দিলেন। আয়েশা বলল, আপনার সাথে কিছু কথা বলার ছিল। শুভ্র বলল, ও আসুন। আয়েশা বলল, আপনার কি ঘুমের ডিস্টার্ব করলাম? শুভ্র বলল, না, আমি কাজ করছিলাম, বলুন কি বলবেন। আয়েশা বলল, আপনি বিয়েতে রাজি হয়েছেন? শুভ্র বলল, কেন? আয়েশা বলল, আমি কিছু কথা বলতে চাই। শুভ্র বলল, বলুন। আমি সব খুলে বললাম তাকে। বলতে বলতেই কখন যে চোখ দিয়ে পানি এসেছে খেয়াল করিনি। আয়েশা বলল, আমি চাই না আপনার জীবনটা নষ্ট করতে। আপনি যদি আন্টির কথায় রাজি হন তাহলে আমি এই বিয়েটা ভেঙে দেব। এই বলে আমি চলে আসতে লাগলাম। তিনি পেছন থেকে ডাকল। শুভ্র বলল, আমি এই বিয়ে রাজি। আর এই নিন একটা রুমাল এগিয়ে দিয়ে। আমি তার দিকে অপলকভাবে তাকিয়ে আছি আর ভাবছি এত কিছুর পরও তিনি রাজি। আমার হাতে তিনি রুমাল ধরিয়ে চোখ মুছতে বলল। শুভ্র বলল, এত কিছুতে আমি তোমার দোষ কোথাও খুঁজে পেলাম না। আমার মায়ের ইচ্ছে শেষ ইচ্ছা। তুমিও রাজি হয়ে যাও, আমি সর্বস্ব দিয়ে তোমাকে আগের মতো করব। আয়েশা বলল, একটা মানুষ কি এতটা ভালো হতে পারে? আমার বিশ্বাসের বাইরে। কারণ আজ পর্যন্ত যাদের ভালো ভেবেছি তারাই আসল রূপ দেখিয়েছে। তাই একটা ভয় মনের ভেতর কুরে কুরে খাচ্ছে আমাকে। শুভ্র বলল, জানেন, আমার আম্মু কিন্তু ডিভোর্সি। জানি না কি কারণ, কে আমার বাবা ছিলেন। আমি আপনাকে বিয়ে করতে চাই, কারণ আপনারও তো কোনো দোষ নেই। আপনাকে আরেকটা সুযোগ পাওয়া উচিত, বাকিটা আপনার ইচ্ছা। আমি চাই আপনি আমার মতামতকে গুরুত্ব দিতে শিখেন। একটা হাসি দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। এইসব বিষয়ে আর ভাবতে হবে না। আমিও তারপর চলে আসলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানা নেই। কেমন জানি শান্তি ফিল হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসেই আন্টির একে পেঁচাল, কি ভাবলি বল? আমিও বিয়েতে মত দিয়ে দিলাম। কেন রাজি হলাম তার কোনো নির্দিষ্ট কারণ বলতে পারবো না। কেউ জানলে আমাকে নিয়ে সমালোচনা করবে, কারণ 3 দিন আগে ডিভোর্স পেপারে সাইন করলাম আর 5 দিনের পরিচয়ে একজনকে বিয়ে করব। জানি না
ভাগ্য আমাকে আর কত দূর অবধি টানবে। আন্টি খুশির ঠেলায় আজই বিয়ে ঠিক করে দিল রাতে। শুভ্র বাড়িতে এসে আন্টির পাগলামো দেখে অনেক রাগ করে। সে বলেই দিয়েছে 1 মাসের আগে তিনি বিয়ে করবেন না। আমাকে সে আরো ভালোভাবে চিনতে চায়। আন্টিও মন খারাপ করে রয়েছে বাচ্চাদের মতো। রাতে ডিনারও পর্যন্ত করল না, দরজা বন্ধ করে রাখল। শুভ্র বাধা দিল না। ঠিক তো, 5 দিনের পরিচয়ে কেউ বিয়ে করে? আমারও কোনো খাবার রুচি হলো না। 1 গ্লাস পানি খেয়ে রুমে চলে আসলাম। এই কয়েকদিনে বুঝতে পারছি আমি আর আগের মতো নেই। আঘাত পেতে পেতে পাথর হয়ে গেছি। আমি যে আরিয়ান ও হৃদয়ের উপর রিভেঞ্জ নেব এটাতেও সাহস নেই, কারণ আমি মেয়ে। হাজার চিন্তা মাথার মধ্যে আসলেও তা বাস্তবায়ন করা খুব কঠিন। মেয়ে মানে সব কিছু হাসির আড়ালে লুকিয়ে রাখা, যা ছোটবেলা থেকে করে এসেছি। আল্লাহর কাছে সব বিচার তুলে রাখলাম। তিনি আরিয়ান ও হৃদয়ের বিচার করবে। তার সাথে সেই মহিলাকেও খুব ইচ্ছে একটা ছোট্ট পরিবার হবে। আমি, মা আর আব্বু আমাকে অনেক আদর করবে, এটাই আমি চাই। কিন্তু তা হঠাৎ গেট খটখটের আওয়াজ আসলো। আমি গেট খুলে দেখলাম শুভ্র এসেছে। আমিও ভেতরে আসতে দিলাম। তিনি নাকি কিছু কথা আমাকে জিজ্ঞেস করবে। আয়েশা বলল, জি বলুন, আমার সম্পর্কে কি জানতে চান? শুভ্র বলল, আসলে একটা মেয়ে এত কষ্ট পাওয়ার পর এতটা শান্ত কি করে থাকতে পারে? বলতে পারেন যেন কিছুই হয়নি। আমি তার কথা শুনে ফুল হাতা জামার হাতা গুছিয়ে লাগলাম। কোনো পর্যন্ত উঠিয়ে তাকে দেখালাম। তিনি আমার হাত দুটো দেখে অবাকের ভঙ্গিতে তাকিয়ে আছে। শুভ্র বলল, এগুলো কিভাবে হয়েছে আপনার? আয়েশা বলল, আপনাকে পুরো ঘটনাই বলি তাহলে। পূর্ণিমার রাতে হঠাৎ আমার মায়ের প্রসব ব্যথনা ওঠে। তখন কিছু কুসংস্কার ছিল এই রাতটা নিয়ে। কেউ গর্ভবতী নারীকে নিয়ে বাইরেই যেতে চাইত না। আব্বু যখন বাড়িতে ফেরে তখন অনেকটা দেরি হয়ে গেছিল। খুব তাড়াতাড়ি করে এইসব বিপত্তি সরিয়ে আম্মুকে একটা ক্লিনিকে ভর্তি করা হয়। পরিচিত ডাক্তার ছিল, তিনি আম্মুর ডেলিভারি করে। কিন্তু আমার আম্মু আর সেই দিন চোখ খুলল না। আমাকে জন্ম দিতে গিয়ে তিনি মারা গেলেন। আব্বু আমাকে সহ্য করতে পারত না, কারণ আব্বুর লাভ ম্যারেজ ছিল। তিনি ভেবেছিলেন আমার জন্য আম্মু মারা গেছেন। তার কিছু মাস পর আব্বুকে জোর করে বিয়ে দেওয়া হলো। মেয়েটা ছিল গরিব, সব মেনে বিয়ে করলো আব্বুকে। আব্বু তার কয়েকদিন পরে আর্মিতে যোগ দিলেন, আর আমি বড় হতে লাগলাম। যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে সৎ মায়ের অত্যাচার শুরু হলো। আমি কোনো অন্যায় করলে একটা শাস্তি, তা হলো গ্যাসে খুন্তি গরম করে আমার হাতে চেপে ধরত। আমি চিৎকার করলেও ছাড়তেন না তিনি। একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার পর আবার শুরু করলাম। জানেন, হাতের জ্বালার কারণে অনেকবার জ্বর চলে আসতো। আব্বু আমার সাথে কথা বলতো না। ছুটিতে আসলেও আল্লাহর কাছে শুধু অভিযোগ করতাম, কেন একটা সুস্থ পরিবার আমার দিল না? আমি ভেতরে ভেতরে পুড়ে শেষ হয়ে গেছি। তারপর আসলো হৃদয়ের বেইমানি। আমি এর মাঝে একবার সুসাইড করারও ট্রাই করেছিলাম, বাট আমার বোন শশীর জন্য পারিনি। এখন আমার এমন এক অবস্থা, হাজার অত্যাচার করলেও আমি সবার মাঝে হাসিতে শিখে গেছি। আমার জীবনী শুনে আজ আমি তার কাঁদলাম না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে দেখলাম কয়েকবার গড়িয়ে পড়েছে পানি। তিনি আর 1 সেকেন্ডের জন্য ও আমার রুমে দাঁড়ালো না।
কারণটা আমিও বুঝতে পারলাম না। হয়তো এখন তিনিও আমাকে ঘৃণা করবেন। সেই রাতেও আমার চোখে ঘুম নামক জিনিসটা আসলো না। আচ্ছা, আমি সত্যই অপয়া, না হলে এত কষ্ট আমাকে কেন দেই? সকালে ঘুম ভাঙল দরজা আটকানোর শব্দে। তাড়াতাড়ি উঠে দেখি আন্টি। তিনি একটা নতুন জামদানি শাড়ি আর কিছু জুয়েলারি আমাকে দিয়ে জলদি পরে আসতে বললেন। আমি কিছুই বুঝলাম না। তাকে কিছু বলার আগেই তিনি ছুটলেন। বিছানায় কিছুক্ষণ বসে চিন্তা করলাম, কেন এমন করলো। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়ি গয়না পরে নিলাম। এবার নিচে যাব। কেমন জানি লাগছে। হাজার সংকোচ বোধ দূর করে নিচে গিয়ে আমি শকট, কারণ শুভ্র বরের বেশে বসে আছে। পাশে যত সম্ভব কাজী আন্টি মিষ্টি রাখলেন। আমাকে দেখে নিচে নামিয়ে আনলেন এবং শুভ্রের পাশে বসিয়ে দিলেন। শুভ্রের দিকে তাকালাম। তিনি একটা মুচকি দিলেন। সকাল সকাল করে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল আমার। যে শুভ্র 1 মাস টাইম নিয়েছিল, সেই শুভ্র একটা দিন যেতে পারল না। বিয়ে করে নিলেন। একবারও জানানোর প্রয়োজন বোধ করলেন না। আন্টি তো মহা খুশি। সকালে বিয়ের কারণে আমি নিস্তেজ হয়ে আন্টির হাতে হাতে কাজ করতে লাগলাম। কেমন জানি আজব লাগছে। কিছুক্ষণ পর নিজের রুমে এসে গেট বন্ধ করে দিলাম। বুকের মধ্যে যেন ছিঁড়ে যাচ্ছে। কেন এমন মনে হচ্ছে বিয়েটা না হলেই ভালো হতো। আমি আরিয়ানকে যে বড্ড ভালোবাসি, যতই তিনি আমার প্রাক্তন হোক না কেন, হাজার অন্যায় করুক। ভালোবাসায় ধোঁকা পাওয়ার পর আবারও কাউকে ভালোবেসেছিলাম আমি। আজ সেই দিনের মতো কষ্ট হচ্ছে। সেই দিন রাতে আরিয়ান তার রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সেখানে অন্য নারীর সাথে সারা রাত কাটায়। তার দরজার পাশে আমি বসেছিলাম। না না, আমি তো কম চেষ্টা করিনি তাকে পাওয়ার, সংসারটা টেকানোর। কেন সব সময় সংসার টেকানোর ভার মেয়েদেরকে দেওয়া হয়? কেন মানিয়ে নেওয়া শিখিয়ে দেয়? এসব ভাবতে ভাবতে বিছানার সাথে শরীর এলিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর ঘুমের দেশে পা রাখলাম। আজ সব ক্লান্তি এতই ছিল যে যখনই ঘুম ভাঙল তখন বিকেল। বাইরে আন্টি টেনশনে পাগল হয়ে উঠে পড়েছে। শুভ্র বাড়িতে এখনো ফিরেনি। আমি গেট খুলে আন্টির কাছে যেতে না যেতে তিনি ছটপট করে উঠল। খুব কষ্ট সামলালাম। রাত হয়ে গেল, তার এখনো আসার নাম নেই। আন্টি তার রুমটা পরিপাটি করে দেখেছেন। বাসর রাতের জন্য যেটা শুনতেন, আমার ঘৃণা শুরু হতে লাগলো যেন জানি না। তিনি 12টায় ফিরলেন। আন্টি চিল্লাচিল্লি শুরু করলো। তারপর রুমে আসলো। আমি বসেছিলাম। তিনি একটা বালিশ আর কাঁথা সপায় রাখলেন আর বলল, শুভ্র বলল, হয়তো এখন আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমি জানি তোমার মনের অবস্থাটা কেমন চলছে। আমি তোমার উপর অধিকার সেই দিনেই দেখাবো যেদিন তোমার মনে আমি জায়গা করে নিতে পারবো। এই বলে তিনি সপায় শুয়ে পড়লেন। তার এইসব কথায় আমিও স্বস্তি পেলাম। একটু হালকা লাগছে। হঠাৎ মাথায় এলো। আয়েশা বলল, আচ্ছা, হৃদয়ের বিষয়ে আন্টি এত কিছু জানলো কিভাবে? আর কিভাবে বুঝলো হৃদয় মহিলাটাকে 4 লক্ষ টাকা দিতে যাচ্ছে? আরিয়ানের সাথে আমাকে বিয়ে দিও। এ নাও কিছু, আমার হিসেবটা মিলছে না। কাল সব জানতে হবে আন্টির থেকে। আন্টির গেট কখন থেকে ধাক্কাচ্ছি, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না। না, আন্টি তো সেই ফজরে উঠে। আজ কি হলো? অসুস্থ না তো? আমি শুভ্রকে সেসব বললাম। তিনিও কয়েকবার ধাক্কালেন। এবারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না।
শুভ্র এবার অস্বস্তি হতে লাগলো। তিনি সিদ্ধান্ত নিলেন গেট ভাঙবেন। যেই বলা সেই কাজ, জোরে ধাক্কাতে কিছুক্ষণ পর গেট খুলে গেল। গেট খুলে যা দেখলাম তা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কেন আমার সাথেই এমন হয়? শুভ্র চিৎকার করে ভেতরে ছুটে গেল। ফ্যানের সাথে আন্টির দেহ ঝুলছে। শুভ্র আমাকে ডেকে আন্টিকে আমি আর শুভ্র মিলে নামালাম। আন্টির শরীর একদম ঠান্ডা। শুভ্র কান্নায় ভেঙে পড়ল। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেই আসছে। কেন করলো সুসাইড আন্টি? তার মানে এই কাজ করার জন্যই আমার আর শুভ্রের বিয়েটা এত তাড়াতাড়ি দিল। সেদিনের কথা হুট করে মনে পড়ল। আমার হাতে বেশি সময় নেই। এই কথার দ্বারা এটাই বোঝালো, আর আমি বুঝতেই পারলাম না। ইতিমধ্যে প্রতিবেশীদের খবর পেয়ে দেখতে এলো। সবার মুখে একই কথা, আন্টি তো অনেক ভালো ছিল, এমন কাজ করলো কেন? তারপর সবাই মিলে আন্টিকে গোসল করালো শুরু করলো। আমার মনে হচ্ছে আমার আত্মা দেহ থেকে পালিয়েছে। আন্টির এমন কাজে আমি যেন কিছুতেই মেনে নিতে পারছি না। খাটিয়া চলে আসলো। আন্টিকে শুইয়ে দেওয়া হলো। আমি শেষ মুখটা দেখে নিলাম। কি নিষ্পাপ লাগছে তাকে। তারপর এক মাথা খাটিয়া শুভ্র ধরে নিয়ে যেতে লাগলো। ছেলেটা এতটাই কষ্ট পেয়েছে যে এখনো পর্যন্ত একটা কথাও মুখ থেকে বের করেনি। বিয়ের পরের দিনেই যদি জানতে পারে তার মা সুসাইড করেছে, তাহলে তার কতটা ধাক্কা লাগতে পারে। সবাই চলে যাওয়ার পর আমি আন্টির রুমে গিয়ে আন্টির একটা ছবি ধরে কাঁদতে লাগলাম। হঠাৎ টেবিলের উপর একটা কাগজ দেখতে পেলাম। কাগজে লেখা ছিল, আমার দায়িত্ব শেষ। আয়েশা মা, তোর ওপর আমি শুভ্রের দায়িত্ব দিলাম। আমি কেন এই কাজ করলাম তা আর বলতে পারলাম না। অনেক আগেই কাজটা করতাম, কিন্তু শুভ্রর মুখ চেয়ে করতে পারিনি। এখন আমি নিশ্চিন্ত। খেয়াল রাখিস ছেলেটাকে, মাফ করিস। এই চিঠিটা পড়ে এখন যেন মাথার মধ্যে কেমন জানি হতে লাগলো। আজ আন্টি মারা যাওয়ার পর 1 সপ্তাহ হতে লাগলো। ইতিমধ্যে শুভ্রের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এমনি কম কথা বলতেন, এখন আরো কম বলেন। আঘাতটা যে অনেক গভীরে গিয়ে লেগেছে। ছোটবেলা থেকে ছেলেটি পিতৃ হারা, এখন মাও হারা নেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমাকে নিয়ে তিনি বিদেশে ফিরবেন, আর 2-1 দিনের মধ্যে। আমার খুব একটা ইচ্ছা নাই। আসলে মাতৃভূমির প্রতি তো একটাই টান থাকে। একটা একদম অপরিচিত জায়গায় কেমনে থাকবো? তারপর তিনি নাকি ওখানে গিয়ে চাকরিতে জয়েন করবেন। আর তার থেকে বড় কথা, আন্টির একটা স্মৃতি এই বাড়িতে আছে। এটা ফেলে কি করে যাওয়া সম্ভব? কিন্তু কিছু করার নাই। তার ইচ্ছাই শেষ ইচ্ছা। ইচ্ছা আমার কাছে, তাকে যে আগলে রাখতে হবে আন্টির শেষ ইচ্ছার মতো। বিদেশে যাওয়ার সময় একটা অ্যালবাম আর আন্টির ডায়েরি নিয়ে আসলাম। যখন এর আগে আন্টির সাথে পরিচয় ছিল তখন আন্টি অ্যালবাম দেখাতেন, কিন্তু তার ডায়েরিটা একদমই ছুঁতে দিতেন না। হয়তো বিদেশে গিয়ে তার ডায়েরির কিছু অংশ পড়ে সময় কাটাবো। বর্তমানে শুভ্র চাকরি করে খুব ক্লান্ত হয়ে যেত, তাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়তো। এটাই ছিল তার রুটিন। মাঝ রাতে তাকে ফুঁপিয়ে কাঁদতেও শুনেছি। হয়তো তার মধ্যে একটাই প্রশ্ন, কেন করলো এমন মা? আমার আর তার মধ্যে এতটুকুই পরিবর্তন হয়েছে যে আমরা একই বেডে ঘুমাই, এর বেশি না। এমনি একদিন রবিবার, ছুটির দিন, শুভ্র ব্রেকফাস্ট করে সোফায় বসে টিভি দেখছে। হঠাৎ তার নজর গেল সেই অ্যালবামে।
তিনি টিভি বন্ধ করে অ্যালবাম নিয়ে ঘাটাঘাটি করছিলেন। তার মায়ের ছবিটা দেখতেই তিনি বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। আমি বুঝতে পেরে তার পাশে গিয়ে বসে তার কাঁধে হাত দিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। এই প্রথম তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর কাঁদতে লাগলেন। আমিও আর বাধা দিলাম না। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর ভাবাটা আস্তে আস্তে এমন প্রপারলি, আর আমরা স্বামী স্ত্রী কেউ যে একটা ডিভোর্সি নারীকে এতটা ভালোবাসতে পারে তা আমার জানা ছিল না। তিনি রাতে বসে ফোন ঘাঁটছিলেন, আমি এসে বসলাম। শুভ্র বলল, তুমি? আয়েশা বলল, আমিও। আচ্ছা, আপনি তানিশা ইস্যু এর গল্প পড়েছেন? শুভ্র বলল, বেশ ভালোই লাগে। আয়েশা বলল, আমারও। এবার ফোন রাখেন আর ফোন নাড়বেন না, চলুন ঘুমাবো। শুভ্র বলল, তুমি ঘুমাও। আয়েশা বলল, সত্যি তো? ভুরু কোচকে শুভ্র বলল, সরি বউ, চলো আমিও ঘুমাবো। লাভ ইউ। তার এমন কাণ্ড দেখে আমার হাসি পেল। তাকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। আন্টির ডায়েরিটা পড়ে খুবই কষ্ট লাগলো। শুভ্রের বয়স যখন মায়ের 1 মাস তখন আন্টি ধর্ষিতা হয়। তার জন্য আঙ্কেল আন্টিকে ডিভোর্স দিয়ে দেয়। অল্প বয়সে এত বড় ধাক্কা পেয়ে আন্টি মানসিক রোগী হয়ে গিয়েছিল। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। আর শুভ্রকে বড় করে তুলেছিল তার নানু। যখন ওর বয়স 9 মাস তখন আন্টি সুস্থ হয়ে কিছুটা স্বাভাবিক। তারপরও 2 বার সুসাইডের চেষ্টা করেছে। ধর্ষণের বিবরণ পড়ে মনে পড়ল তিনি কখনোই শুভ্রকে জানতে দেয়নি, যাতে সে ধর্ষিতা মা হিসেবে চোখে না দেখে। এই দেশে তার মাকে নিয়ে কিছু শুনতে হয়, তাই তাকে বিদেশে পাঠিয়ে দেয়। তার শেষ ইচ্ছা ছিল ভালো একটা মেয়ের হাতে শুভ্রকে বিয়ে দিয়ে তিনি বিদায় নেবেন। কিন্তু তার বিদায় নেওয়ার পরটা অন্যায়ের। 1 বছর পর আমি এখন সংসারী মেয়ে। প্রতি সানডেতে আমার বর আমাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। শুভ্র অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। এখন আমাদের সম্পর্কটা শুধুই ভালোবাসার, আর বাকি থাকলো আরিয়ান, হৃদয় আর সৎ মায়ের। মনে পড়ে কি আমি তাদের শাস্তি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম? তাদের শাস্তি দুনিয়ার ওপর থেকে হয়ে গেল হয়তো সময়ের অপেক্ষা। হৃদয় ধর্ষণ আর ঘুষের জন্য পুলিশ ধরে নিয়ে গেছিল, তার ফাঁসি হয়েছে। তার করা অপরাধ। আর যে 3টা মেয়েকে নষ্ট করেছে তারাও কেস করে, তাই তার আর দুনিয়া দেখা হলো না। আরিয়ান অ্যাক্সিডেন্টে তার 2 পা হারিয়েছে, সারা জীবন হাঁটার ক্ষমতা হারিয়েছে। এখন সে বোঝা ছাড়া কিছুই না। 3, বাবা সব কিছু জানার পর সৎ মাকে ডিভোর্স দিয়েছে। আমার বাবা সব ভুল বুঝতে পেরেছে। এখন সে মহিলা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে নিয়তি। আমাকে কলঙ্কিনী বানাতে গিয়ে তাদের পুরো জীবন শেষ হয়ে গেল। তখন আমি ছিলাম দুর্বল, আর এখন আমি সুখী, সাহসী। আর 1টা বছর পর বাড়ি ফিরেছি। এখন প্লেনে জানলা দিয়ে বাইরের অংশ দেখছি, আর শুভ্র আমার কাঁধে হেলান দিয়ে ঘুমাচ্ছে। তোমাদের ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করো, আর একটা লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন